আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাম মোস্তফা মডেল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। মানবিক শাখার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ই গভর্নেন্সের সুবিধা এবং প্রতিবন্ধকতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে গত ক্লাসে আমরা আলোচনা করেছি ই গভর্নেন্স কী, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য। এর অংশ হিসেবে আরেকটা ছিল যে ই গভর্নেন্সে সংক্ষেপে অন্য নামে নামকরণ করা হয় বা একজন ভারতীয় উপমহাদেশের একজন রাজনীতিবিদ তিনি ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নেন্স হিসাবে কেন আখ্যায়িত করেছেন এই বিষয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে তারই অংশ, সেটা হচ্ছে যে ই গভর্নেন্সের ফলে কি কি সুবিধা হয়, অর্থাৎ ই গভর্নেন্সের উপকারিতা বা সফলতা কতটুকু এবং কিছু প্রতিবন্ধকতা বা বাধা আছে সেটা কি সংক্ষেপে আমরা আজকে একটু দেখব। এই অধ্যায় থেকে মূলত প্রশ্ন হয় যে ই গভর্নেন্স কি, আর উদ্দীপকটা আসে যে কোন ধরনের গভর্নেন্সের কথা বলা হয়েছে এবং এর সফলতা বা প্রতিবন্ধকতা, এতটুকুই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে যে বিষয়টি জানবে সেটা হচ্ছে যে ই গভর্নেন্সের সুবিধা বা কি কি কাজ আমরা এই গভর্নেন্সের ফলে পেয়ে থাকি, আর হচ্ছে প্রতিবন্ধকতা। আমরা সে বিষয়টি সংক্ষেপে আলোচনা করব। ই গভর্নেন্স মূলত ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা। আর এর মূল উদ্দেশ্য ছিল যে কম সময়ে কম পরিশ্রমে দ্রুত কাজ সম্পাদন করা, জনগণকে বেশি বেশি সেবা দেওয়া। যেহেতু প্রযুক্তির মাধ্যমেই সকল কর্মকাণ্ড সম্পাদন করা সম্ভব হয়, তারপরেও কিছু না কিছু প্রতিবন্ধকতা বা বাধা থেকেই যায়। সেই প্রতিবন্ধকতা এবং সুবিধাসমূহ আমরা আজকে ক্লাসে দেখব। তা আমরা আগে দেখি যে ই গভর্নেন্সের ফলে কী কী সুবিধা হয়। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যের ভিতরে ই গভর্নেন্সের উদ্দেশ্যের ভিতরে যে ই গভর্নেন্স স্বচ্ছতা প্রতিষ্ঠা করে, কাজের জবাবদিহিতা নিশ্চিত করে, দুর্নীতি প্রতিরোধ করে, জনগণের অংশগ্রহণকে বৃদ্ধি করে, সরকারের সাথে অন্য যে সমস্ত গোষ্ঠী আছে এদের ভিতরে ত্রিমুখী সম্পর্ক স্থাপন করে, যেমন সরকার এবং তার অন্যান্য বিভাগের সাথে, সরকার ও নাগরিকের সাথে, সরকার ও বিজনেস বা ব্যবসা সম্প্রদায়ের সাথে। এই ত্রিমুখী সম্পর্ক মূলত ই গভর্নেন্স বাস্তবায়ন করে থাকে। ই গভর্নেন্স হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকার তার যাবতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে। প্রত্যেক মন্ত্রণালয়ের একটি নিজস্ব ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে থাকে। তা আমরা জানি ই গভর্নেন্স অর্থাৎ প্রযুক্তির অংশ হিসাবে যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, তারপরে ইমেইল, ফ্যাক্স, নিজস্ব ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমেই কর্মগুলো সম্পাদন করে থাকে। তো এগুলোর মাধ্যমে বর্তমান সময়ে অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। একদিকে দ্রুত গতিতে কর্ম সম্পাদন করা যায় ই গভর্নেন্সের ফলে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে যে কোনো জটিল সমস্যার সমাধান করা দ্রুত সম্ভব হয়ে থাকে। এতে সময় সাশ্রয় হয় এবং খরচও কম লাগে এবং পরিশ্রমও কম হয়। তাই অনেক সময় সরকারের সিদ্ধান্ত গ্রহণে বা বাস্তবায়নে জটিল সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয় তথ্য প্রযুক্তির মাধ্যমে। এক দেশ থেকে অন্য দেশে তথ্য আদান প্রদান করা। ই গভর্নেন্সের ফলে যে সমস্ত দেশে প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা, সেই সমস্ত দেশের সাথে দ্রুত যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় এবং ওই দেশের অর্থনীতি, রাজনীতি, চিকিৎসা এবং বাণিজ্যিক সম্পর্কে ধারণা অর্জন করা যায়। পাশাপাশি উন্নয়নশীল এবং উন্নত দেশগুলো ওই সমস্ত দেশের সাথে যোগাযোগ রক্ষা করে তারাও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম হয়। তাই প্রযুক্তির ক্ষেত্রে একটা যোগাযোগের দ্রুত উন্নতি হয়। সারা বিশ্বকে এখন বলা যায় যে গ্লোবাল ভিলেজ অর্থাৎ হাতের মুঠোয় আনা সম্ভব হয়ে যায় তথ্য প্রযুক্তির মাধ্যমে। এই জন্য বলা হয় যে পৃথিবী ক্রমে ছোট হয়ে আসছে। এর মূল কথা হচ্ছে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে একটা ইন্টারনেটের আওতায় নিয়ে আসা, অর্থাৎ পৃথিবীর কোথায় কি ঘটছে সেটা নিমেষেই আমরা ঘরে বসেই জানতে পারি। তো এই জানার ক্ষেত্রে প্রযুক্তি বিশ্বকে মানুষের চোখের সামনে নিয়ে এসেছে, অর্থাৎ ঘরে বসে মানুষ নিমেষেই পৃথিবীর কোথায় কি ঘটছে সেটা জানতে পারে। এই জন্য বলা হচ্ছে যে পৃথিবী ক্রমে ছোট হয়ে আসছে। চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় সফলতা আনা সম্ভব হচ্ছে, অর্থাৎ অনেক জটিল
কঠিন রোগের কারণ আবিষ্কার করা এবং ঔষধ আবিষ্কার করা, সেগুলো সংরক্ষণ করা এবং এক দেশ থেকে অন্য দেশে সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে অনেক জটিল রোগের কারণ নির্ণয় করা এবং তার ঔষধ আবিষ্কার করা এবং সেগুলো সরবরাহ করা সম্ভব হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। ফলে চিকিৎসা ক্ষেত্রে দ্রুত উন্নয়ন করা সম্ভব হচ্ছে, মানুষের স্বাস্থ্য রক্ষা এবং জটিল রোগের চিকিৎসা করাও সম্ভব হচ্ছে। তাই স্বাস্থ্যক্ষেত্রে অভাবনীয় উন্নতি এই ই গভর্নেন্সের মাধ্যমে সম্ভব। যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে অর্থাৎ ই গভর্নেন্সের ফলে যোগাযোগের ক্ষেত্রেও দ্রুত সফলতা অর্জন করা সম্ভব। এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যোগাযোগ করা, তথ্য আদান প্রদান করা এবং যে কোনো বিষয়ে তথ্য প্রেরণ করা সম্ভব হচ্ছে। উন্নত দেশের সাথে যোগাযোগের মাধ্যমে একটি রাষ্ট্র তার অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দ্রুত উন্নতি করতে সক্ষম হচ্ছে। পাশাপাশি কৃষিক্ষেত্রে ই গভর্নেন্সের ফলে বা তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার এবং তার মাধ্যমে চাষাবাদ করা, কম খরচে কম পরিশ্রমে বেশি জমি চাষাবাদ করা, ফসল সংগ্রহ করা, ফসল কর্তন করা, বীজ বপন করা, এগুলো সংরক্ষণ করা, এগুলোই সম্ভব হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করা। অর্থাৎ কৃষির ক্ষেত্রে যন্ত্র ব্যবহার করেই অল্প সময়ে বেশি ফসল উৎপাদন করা, সেগুলো সংরক্ষণ করা এবং বাজারজাত করা সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। আমরা সব সংক্ষেপে যদি বলতে পারি তাহলে মানুষের দেহের অভ্যন্তরে কি হচ্ছে না হচ্ছে সেটা প্রযুক্তির মাধ্যমেই মানুষ জানতে সক্ষম হচ্ছে। অর্থাৎ দেহের অভ্যন্তরে কোথায় কি সমস্যা, কি রোগ, এটাও আবিষ্কার করা সম্ভব হচ্ছে। সমুদ্রের তলদেশে এবং ভূগর্ভস্থে কি সমস্যা হচ্ছে এগুলো তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে জানতে সক্ষম হচ্ছে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই ভূমিকম্প, অগ্ন্যুৎপাত এগুলোর কারণ নির্ণয় করতে সক্ষম হচ্ছে। পাশাপাশি সমুদ্রের তলদেশে কী সমস্ত কোন ধরনের সম্পদ কি পরিমাণ আছে সেগুলো কিভাবে উত্তোলন করা যাবে, এগুলো তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকে মানুষের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে। এক কথায় প্রযুক্তির মাধ্যমে কোনো জিনিস মানুষের কাছে আর অজানা থাকছে না, গোপন থাকছে না। প্রযুক্তি মানুষের সকল কাজকে সহজ করে দিচ্ছে, মানুষের জীবনকে করছে যন্ত্র নির্ভর, মানুষের কাজ হয়ে যাচ্ছে সহজ। এর ফলে মানুষ দ্রুত গতিতে তাদের চাহিদা মেটাতে সম্ভব হচ্ছে। মানুষ রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বিষয়ে আবেদন করা, রেজিস্ট্রেশন করা, তারপরে নবায়ন করা, লাইসেন্স করা ইত্যাদি বিষয়ে বা যে কোনো বিষয়ে আবেদন করা এবং সেগুলোর ফলাফল ঘরে বসেই জানতে সক্ষম হচ্ছে। এক কথায় মানুষের কোনো কাজ আজকে বর্তমান সময়ে জটিল নয় এই প্রযুক্তির মাধ্যমে। তাই প্রত্যেক রাষ্ট্র ই গভর্নেন্সের মাধ্যমে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের সকল কাজকে এবং জটিল কাজকে সহজ করে নাগরিকের বেশি বেশি সেবা নিশ্চিত করতে সক্ষম হচ্ছে, যার ফলে সরকার এবং নাগরিকের মাধ্যমে একটু সেতুবন্ধন সৃষ্টি হচ্ছে। এর ফলে সুশাসন কার্যকর করা সম্ভব হচ্ছে। তো ই গভর্নেন্স সুশাসনকে ত্বরান্বিত করে, কারণ কি সরকার তার প্রতিটা কাজ সম্পর্কে জনগণকে দ্রুত অবহিত করে, জনগণ তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষার কথা সরকারের কাছেও দ্রুত পৌঁছাতে সক্ষম হয়। এর ফলে উভয়ের চাওয়া পাওয়ার ভিতরে একটি সমন্বয় সৃষ্টি হয়। এই সমন্বয় সৃষ্টির ফলে কি হয়, সরকারের সিদ্ধান্তের প্রতি এবং পরিকল্পনার প্রতি, কাজের প্রতি জনগণের আগ্রহ বৃদ্ধি পায়, অংশগ্রহণ বৃদ্ধি পায়। ফলে কি হয়, কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা পায়। পাশাপাশি কোনো কাজ গোপনে সম্পাদন করা বা চুরি করে কোনো কাজ সম্পাদন করা এগুলো জনগণের সামনে স্পষ্ট হয়ে যায়। তাই দুর্নীতি করে কেউ আজকে বাঁচতে পারে না। তাহলে ই গভর্নেন্সের ফলে কি হয়, কাজের স্বচ্ছতা বৃদ্ধি পায়, জবাবদিহিতা প্রতিষ্ঠা পায়, পাশাপাশি দুর্নীতি রোধ করা সম্ভব হয়। এর ফলে কি হয়, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং রাষ্ট্রযন্ত্র দ্রুত কর্মসম্পাদনের মাধ্যমে জনগণের বেশি বেশি চাহিদা মেটাতে সক্ষম হয়। এই জন্যই সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ই গভর্নেন্সের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ই গভর্নেন্সের সুবিধা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না, কারণ প্রতিটা মুহূর্তে মানুষ মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে কাজের সুবিধা ভোগ করেই চলেছে। অর্থাৎ প্রতিটা মুহূর্তেই তথ্য প্রযুক্তি আমাদেরকে সহজে কাজ সম্পাদন করে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এখন দেখব যে কিছু প্রতিবন্ধকতা, তথ্য প্রযুক্তি যতই মানুষের কাজকে দ্রুত গতিতে সম্পাদন করুক না কেন, কিছু বাধা বিপত্তি আছে, যার কারণে রাষ্ট্র পুরোপুরি প্রযুক্তিকে কাজে লাগিয়ে
সকল সেক্টরে কর্ম সম্পাদন করতে সক্ষম হচ্ছে না। এর ফলে পুরা জনগোষ্ঠী অর্থাৎ রাষ্ট্রের সকল জনগণ এই প্রযুক্তির প্রতি আগ্রহ দেখায় না কিছু প্রতিবন্ধকতার কারণে। তা দুই একটা সমস্যা আছে যে সমস্যার কারণে ই গভর্নেন্সকে পুরোপুরি কার্যকর করা সম্ভব হয় না, আমরা সেগুলো দেখব। এগুলোকে প্রতিবন্ধকতা বা সমস্যা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর ভিতরে হচ্ছে যে প্রযুক্তি চালিত যন্ত্র এবং এগুলোর যন্ত্রাংশ আবিষ্কার এবং সরবরাহ করা, এগুলো পুরোপুরি কার্যকর করা সম্ভব হয় না। রাষ্ট্রযন্ত্র যখন ই গভর্নেন্সকে কার্যকর করবে তখন দেখা যায় যে প্রযুক্তির যন্ত্রাংশ এগুলো উৎপাদন করা এবং সেগুলো বাজারে সরবরাহ করা পর্যাপ্ত হচ্ছে না, এর ফলে ই গভর্নেন্সে কার্যকর করা সম্ভব হচ্ছে না। তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের প্রতি মানুষের আগ্রহ কম, অর্থাৎ তথ্য প্রযুক্তিটা ইন্টারনেট যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এই সম্পর্কে মানুষের ভ্রান্ত থাকার কারণে অনেকে এই ই গভর্নেন্সের প্রতি আগ্রহ দেখায় না। এর ফলে কি হয়, সরকারের সিদ্ধান্ত পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে সময় লেগে যায়। এছাড়া মানে দক্ষ মানব সম্পদ সৃষ্টি, তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা বা প্রযুক্তিতে অভিজ্ঞ কর্মী বাহিনী সৃষ্টি করা সম্ভব না হচ্ছে না, যার কারণে ই গভর্নেন্সকে পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না। এরপরে তথ্য পাচার বা চুরি করা, আমরা জানি যে ইন্টারনেটের যুগে অনেক সময় তথ্য পাচার করা হয়, মিথ্যা এবং ভ্রান্ত তথ্য দিয়ে জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়, অনেক সময় মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করা হয়। এর ফলে মানুষ এই গভর্নেন্সের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা একটা অন্যতম প্রতিবন্ধকতা। তারপরে পাসওয়ার্ড হ্যাক করা বা চুরি করা, অনেক সময় একজনের ব্যক্তিগত পাসওয়ার্ড পাসওয়ার্ড চুরি করে এগুলো ধ্বংস করা হয় এবং তার তথ্য বিকৃত করে অন্য তথ্য প্রচার করা হয়। ফলে এই পাসওয়ার্ড নষ্ট করার ফলে বা হ্যাক করার ফলে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্য প্রেরণ করা সম্ভব হয় না, এটাও একটি অন্যতম প্রতিবন্ধকতা। পাশাপাশি বিদ্যুতের সরবরাহ পর্যাপ্ত না থাকা, সমস্ত অঞ্চল বিদ্যুতের আওতায় না আনার কারণে অর্থাৎ পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ না থাকার কারণে তারা অনেক সময় প্রযুক্তি এর মাধ্যমে সরকারের বিভিন্ন তথ্য জানতে পারে না এবং নিজেদের দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছাতে পারে না। তাহলে বিদ্যুতের পর্যাপ্ত বা সরবরাহ না থাকা একটি গভর্নেন্সের প্রতিবন্ধকতা। পাশাপাশি মানে কুসংস্কার, বর্তমান সময়ে মানুষ এখনও কুসংস্কারে আচ্ছন্ন আছে যে ইন্টারনেট, ফেসবুক, তারপরে মোবাইল, এগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে করছে অলস। এটাও একটি অন্যতম একটি প্রতিবন্ধকতা। এর ফলে মানুষ এই প্রযুক্তির প্রতি আগ্রহ দেখায় না, প্রযুক্তির মাধ্যমে কর্ম সম্পাদন করতে চায় না, ফলে মানুষ অনেক সময় তাদের জটিল কাজ সম্পাদন করতে হিমশিম খেয়ে যায়, মানুষের দীর্ঘ সময় লেগে যায়, মানুষ হয়রানির শিকার হয়। তাহলে এটাও একটি অন্যতম প্রতিবন্ধকতা। এছাড়া মানে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকার এবং জনগণের ভিতরে পুরোপুরি সম্পর্ক বাস্তবায়ন না করা, সরকার এবং জনগণের ভিতরে প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এখনও পুরোপুরি কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়নি। ফলে সরকার যে সমস্ত বিষয় জনগণকে জানাতে চায়, জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা সরকারকে অবহিত করতে চায়, এক্ষেত্রে একটি দূরত্ব তৈরি হয়ে যায় বা গ্যাপ তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে যে প্রযুক্তির ক্ষেত্রে মানুষের ধারণা না থাকা এবং আগ্রহ না থাকা। তাহলে আমরা সংক্ষেপে দেখতে পারি যে প্রতিবন্ধকতা বলতে বিদ্যুতের পর্যাপ্ততা না থাকা, অর্থাৎ বাংলাদেশের সমস্ত অঞ্চল বিদ্যুতের আওতায় নিয়ে না আসা, তারপরে প্রযুক্তির মানে প্রযুক্তি ব্যবহারে আগ্রহ না থাকা, ইন্টারনেট সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা থাকা, পাসওয়ার্ড চুরি করা বা হ্যাক করা, মিথ্যা ও ভ্রান্ত তথ্য পাচার করা এবং দক্ষ মানব সম্পদ গড়ে না তোলা ইত্যাদি বিষয়গুলোই মূলত ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা। তাহলে আমরা দেখলাম যে ই গভর্নেন্সের সুবিধা এবং প্রতিবন্ধকতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই বিষয়ে মূলত ই গভর্নেন্সের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সফলতা এবং ব্যর্থতা আলোচনা করলাম। এর সাথে আরেকটি বিষয় আমি সংক্ষেপে আলোচনা করি, সেটা হচ্ছে ডিজিটাল গভর্নেন্স।
আমরা আগে জানি ই গভর্নেন্সের অপর নাম হচ্ছে অনলাইন গভর্নেন্স বা ডিজিটাল গভর্নেন্স। তা ডিজিটাল বলতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকল কাজ দ্রুত সম্পাদন করার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ ডিজিটাল গভর্নেন্স বলতে এমন একটি গভর্নেন্সকে বোঝায় যেখানে ল্যাপটপ, ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে দ্রুত গতিতে কর্ম সম্পাদন করা হয়। ফলে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা পায়, নাগরিকের অল্প সময়ে কম পরিশ্রমে দ্রুত কর্ম সম্পাদন করা হয় যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে ডিজিটাল গভর্নেন্স। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তাহলে জানলাম যে ই গভর্নেন্সের সুবিধা এবং প্রতিবন্ধকতা, পাশাপাশি ডিজিটাল গভর্নেন্স বলতে কি বোঝায়। আগামী ক্লাসে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।